আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে দারুণ এক অভিজ্ঞতায় স্বাগত জানাচ্ছি। আজকের এই আলোচনা যে কোনো পেশাদার মানুষের জন্য আক্ষরিক অর্থেই একটা মাস্টার ক্লাস হতে চলেছে। মাঠ পর্যায়ের একদম সাধারণ একজন সেলস রিপ্রেজেন্টেটিভ থেকে নিজের অদম্য পরিশ্রম আর যোগ্যতায় একটি বিশাল কোম্পানির জেনারেল ম্যানেজার হয়ে ওঠার যে দুর্দান্ত যাত্রা আহমেদ হালিম পার করেছেন, মূলত সেই যাত্রার উপর ভিত্তি করেই আমাদের আজকের এই প্লেবুক। এখানে আমরা দেখব ঠিক কিভাবে সঠিক মানসিকতা আর ট্যাকটিক্স কাজে লাগিয়ে মার্কেটের পুরো ইকোসিস্টেমটাকে নিজের হাতের মুঠোয় নিয়ে আসা যায়। ঠিক আছে, চলুন এবার সরাসরি মূল আলোচনায় ঝাঁপিয়ে পড়া যাক। আজ আমরা যে বিষয়গুলো কভার করব তা হল ১. মানসিকতা, মার্কেট একটি বিশাল সমুদ্র। ২. সফল বিক্রয়ের ৩টি মূল নীতি। ৩. সম্পর্ক স্থাপন এবং সফল প্রস্তাবনা। ৪. দক্ষতা, সততা এবং ক্যারিয়ার উন্নয়ন। এবং সবশেষে ৫. ডিলার এবং লিডারদের সঠিক ভূমিকা। শুরুতেই আসছে আমাদের প্রথম সেকশন, মানসিকতা, যেখানে মার্কেটকে একটা বিশাল সমুদ্রের সাথে তুলনা করা হয়েছে। সেলসে যারা আছেন, টার্গেটের প্রেশার তাদের নিত্যদিনের সঙ্গী, তাই না? কিন্তু এই চাপটাকে আপনি কিভাবে নিচ্ছেন বা দেখছেন, গেমটা শুরু হয় ঠিক সেখান থেকেই। এই রূপকটা একবার খেয়াল করুন, ভীষণ পাওয়ারফুল। অনেকেই ভাবেন, ইস, আজকে দোকান থেকে অর্ডার পেলাম না, সুযোগটা বোধহয় চিরতরে হাতছাড়া হয়ে গেল। কিন্তু মার্কেট তো আসলে একটা বিশাল সমুদ্রের মতো। আজ জাল ফেলে সব মাছকে একসাথে ধরা সম্ভব? একদম না। তার মানে হলো আজকের সুযোগটা মিস হলেও ঘাবড়ানোর কিছু নেই, কারণ আগামীকালের জন্য সুযোগটা ওখানেই অপেক্ষা করছে। ব্যাপারটা অনেকটা আকাশ থেকে পড়া বৃষ্টির পানি ধরে রাখার মতো। এখন আপনি যদি একটা ছোট্ট চামচ নিয়ে বৃষ্টির নিচে দাঁড়ান, কতটুকু পানি পাবেন? খুব সামান্য, রাইট? কিন্তু আপনার হাতে যদি একটা বড় বালতি থাকে, তখন কিন্তু চিত্রটা অন্যরকম। মার্কেটেও ঠিক এমনটাই ঘটে। সুযোগের কোনো অভাব নেই, কিন্তু আপনি কতটা সফল হবেন সেটা নির্ভর করছে আপনি কতটা বড় বালতি, অর্থাৎ কতটা বড় মানসিকতা আর দক্ষতা নিয়ে মাঠে নামছেন তার ওপর। এবার আসি আমাদের দ্বিতীয় সেকশনে, সফল বিক্রয়ের ৩টি মূলনীতি। মানসিকতার ভিত্তি তো শক্ত হল, এবার চলুন দেখি মাঠ পর্যায়ের কিছু গ্রাউন্ড লেভেল ট্যাকটিক্স। ক্যারিয়ারের একদম শুরুতে জনাব হালিম তার প্রথম ম্যানেজারের কাছ থেকে এমন কিছু নিয়ম বা রুলস পেয়েছিলেন যা তার সাফল্যের মূল মন্ত্র হিসেবে কাজ করেছে। এই ৩টি নিয়ম শুনতে খুব বেসিক মনে হলেও এগুলোর ইম্প্যাক্ট মারাত্মক। প্রথমত, যে কোনো দোকানে নিজের কোম্পানির অন্তত ৩টি প্রোডাক্ট প্লেস করা। দ্বিতীয়ত, ঘড়ির দিকে তাকানো যাবে না, মানে ৯টা থেকে ৫টা ডিউটি, এই মেন্টালিটি বাদ। যতক্ষণ না নিজের দায়িত্বটুকু শতভাগ শেষ হচ্ছে, কাজ চলবে। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণটা হলো সততা। এবং বলে রাখা ভালো, এখানে সততা মানে শুধু টাকার হিসাব ঠিক রাখা নয়, বরং কাউকে কোনো কথা দিলে বা কমিটমেন্ট করলে সেটা অক্ষরে অক্ষরে পালন করা। এর কোনো বিকল্প নেই। আচ্ছা, এবার একটা চমকে দেওয়ার মতো স্ট্যাটিস্টিক্স আপনাদের শেয়ার করি। সংখ্যাটা খেয়াল করুন, ১০০। কেরিয়ারের শুরুর দিকে জনাব হালিম এমন একটা রুটে কাজ করতেন যেখানে অফিসিয়ালি দোকান ছিল মাত্র ৭০টি। কিন্তু জানেন কি, তিনি প্রতিদিন সেখান থেকে ১০০টির বেশি সাকসেসফুল মেমো বা অর্ডার জেনারেট করতেন। যেখানে ৪০টা মেমো করলেই ম্যানেজমেন্ট খুশিতে লাফিয়ে ওঠে, সেখানে ৭০টা দোকান থেকে ১০০ মেমো কিভাবে পসিবল? এটা কোনো ম্যাজিক না, এখানে কোনো ম্যাজিক নেই, পুরোটাই শার্প বিজনেস সেন্স। রাস্তার ধারে ছোট টং বা চায়ের দোকানগুলো তো সাধারণত প্যাকেটজাত কোম্পানির মাল বিক্রি করত না। তিনি ঠিক এই নন ট্রেডিং দোকানগুলোকেই টার্গেট করলেন। তাদেরকে সামান্য লাভের হিসেবটা বুঝিয়ে কম দামের ইম্পালস আইটেম, যেমন ধরুন ৫-১০ টাকার চানাচুর বা বাদাম ধরিয়ে দিলেন। ব্যাস, চোখের সামনে জিরো থেকে নতুন বিজনেস তৈরি হয়ে গেল। একজন এলিট প্রফেশনাল এভাবেই যেখানে কোনো সুযোগ নেই সেখান থেকেই সুযোগ বের করে আনেন। এখান থেকেই আমরা চলে যাচ্ছি ৩ নম্বর সেকশনে, সম্পর্ক স্থাপন এবং সফল প্রস্তাবনা। শুধু ভালো প্রোডাক্ট থাকলেই কি মার্কেট লিডার হওয়া যায়? একদম না। মার্কেটের দখল নিতে হলে গ্রাউন্ড লেভেলে আপনার পার্সোনাল কানেকশনটা কতটা স্ট্রং, সেটাই আসল কথা। এই দুটো ভিন্ন অ্যাপ্রোচের দিকে একটু তাকান। ধরুন আপনি দোকানে বসে আছেন, একজন এলোমেলো জামাকাপড় পরে পায়ে স্পঞ্জের স্যান্ডেল নিয়ে এসেই বলল, ভাই কি লাগবে? আপনি কি তাকে খুব একটা পাত্তা দেবেন? মোটেও না। উল্টো দিকে পরিষ্কার ইন করা শার্ট আর ফর্মাল জুতো পরা একজন এসে যদি সুন্দর করে সালাম দিয়ে আগে আপনার কুশলাদি জানতে চায়, আপনি কিন্তু অটোমেটিক্যালি তাকে সম্মান করবেন। এই প্রফেশনাল অ্যাপিয়ারেন্সটাই প্রথম দেখায় ক্লায়েন্টকে বাধ্য করে আপনার প্রস্তাবটাকে সিরিয়াসলি নিতে। খুব সত্যি একটা কথা বলি, প্রোডাক্ট কোম্পানির হতে পারে, কিন্তু বিক্রিটা হয় মানুষে মানুষে। একজন ক্লায়েন্টের নাম মনে রাখা, হাসি মুখে কথা বলা, তার সাথে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা, এগুলো হলো কম্পিটিটরদের বিরুদ্ধে আপনাদের এক একটা সুপার পাওয়ার। এই রিলেশনশিপ বিল্ডিংয়ের ক্ষমতাটাই সাধারণ একজন কর্মকে অসাধারণ করে তোলে। আর এখানেই আসে বিখ্যাত 5 নোজ বা 5টি না টেকনিক।
আপনি দোকানে গেলেন, একটা প্রোডাক্ট অফার করলেন, দোকানি বলল লাগবে না, আর আপনি সুরসুর করে চলে এলেন। তার মানে তো আপনি চেষ্টাই করেননি। স্ট্রাকচারটা হলো, প্রথম প্রোডাক্ট অফার করুন, একটা না শুনুন, এরপর অন্য একটা অপশন দিন, আবারও না শুনুন। এভাবে হাল ছাড়ার আগে অন্তত 5 বার আপনাকে ট্রাই করতে হবে। 5 বার রিজেক্ট হওয়ার পরই কেবল আপনি মেনে নিতে পারেন যে আজকের মতো চেষ্টা শেষ। এবার 4 নম্বর সেকশনে আমরা একটু বৃহত্তর পরিসরে চোখ রাখব, দক্ষতা, সততা এবং ক্যারিয়ার উন্নয়ন নিয়ে। কাজের ক্ষেত্রে আমরা অনেকেই অনেক অভিযোগ করি, বিশেষ করে বেতন বা প্রমোশন নিয়ে হতাশাটা খুব কমন। যেমন ধরুন, এই প্রশ্নটা অনেকেই করেন, একই পজিশন অথচ একটা কোম্পানি দিচ্ছে অনেক বেশি স্যালারি, আরেকটা দিচ্ছে অনেক কম। কেন এমন হয়? ব্যাপারটা আসলে কোম্পানির সামর্থ্য আর আপনার স্কিল সেটের উপর নির্ভর করে। শুধু কম বেতনের অভিযোগ না করে আমাদের ফোকাস করা উচিত নিজের স্কিলটা এমন লেভেলে নিয়ে যাওয়ার যাতে হাই পেইং কোম্পানিগুলো আপনাকে হায়ার করতে বাধ্য হয়। আপনার ইনকাম সরাসরি আপনার যোগ্যতার সাথে কানেক্টেড। আর স্কিলের কথা যখন আসলই, তখন এই বহুল প্রচলিত মিথটা ভাঙা দরকার। অনেকেই ভাবেন সেলস মানি তো ভাই চাপাবাজি, একটু বাড়িয়ে চাড়িয়ে মিথ্যে বলে মাল গসিয়ে দেওয়া। একদম ভুল ধারণা। রিয়ালিটি হলো, আপনি যদি লং টার্মে মার্কেটে টিকতে চান, তাহলে শতভাগ ট্রান্সপারেন্সি মেনটেন করতেই হবে। সঠিক ডেটা দেওয়া আর নিজের কমিটমেন্টে অটল থাকা, এটাই হলো সবচেয়ে বড় ক্লোজিং টুল। তার মানে আসল পয়েন্টটা কি দাঁড়াচ্ছে? পয়েন্টটা হলো, শুধু কোম্পানির ব্র্যান্ড ভ্যালুর উপর ভরসা করে বসে থাকলে চলবে না। কারণ যখন আপনাকে নন ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট সেল করতে দেয়া হবে, তখন আপনি আটকে যাবেন। একজন সত্যিকারের প্রফেশনাল শুধু প্রোডাক্ট বেচেন না, তিনি তার চমৎকার আচরণ, তার সার্ভিস এবং তার স্ট্র্যাটেজিটা ক্লায়েন্টের কাছে সেল করেন। ফাইনালি আমরা চলে এসেছি সেকশন 5-এ, ডিলার এবং লিডারদের সঠিক ভূমিকা। এতক্ষণ তো ফিল্ড লেভেলের কথা বললাম, এবার একটু ম্যাক্রো ইকোসিস্টেম বা ম্যানেজমেন্টের দিকটায় তাকানো যাক। মার্কেটে বাকি বা ক্রেডিট তো চলবেই, এটা খুব কমন ব্যাপার। কিন্তু এই বাকি টাকা তোলার জন্য ফিল্ড রিপ্রেজেন্টেটিভদের পিছনে ছোটানোটা কতটা লজিক্যাল? তাদের মেন কাজ তো নতুন সেলস আনা। এখানে ডিস্ট্রিবিউটর বা ডিলারদের উচিত স্মার্ট হওয়া, ট্যালি, ব্যাপারি বা এ ধরনের ডিজিটাল সফটওয়্যার ইউজ করা। এতে করে প্রতিটি লেনদেনের পর ক্লায়েন্টের ফোনে SMS চলে যাবে, হিসাব একদম ক্লিয়ার থাকবে, ম্যানুয়াল ভুলও হবে না, আর সেলস টিমের ঘাট থেকেও টাকা তোলার এই পেইনফুল বোঝাটা একদম নেমে যাবে। আর ম্যানেজমেন্ট বা লিডারদের জন্য এই রুলসগুলো কিন্তু একদম নন নেগোশিয়েবল। সেলস ফোর্স আপনার কোম্পানির সম্পদ, তাদেরকে নিজের পার্সোনাল কাজের লোক ভাবার কোনো সুযোগ নেই। তাদের সাথে যে কোনো ধরনের খারাপ ব্যবহার বা গায়ে হাত তোলা পুরোপুরি রেড ফ্ল্যাগ। শুধু অফিসে বসে টার্গেটের চাপ না দিয়ে তাদের সাথে ফিল্ডে নামুন, হাতে কলমে কাজ শেখান। দিন শেষে টিমকে সম্মান দিলে আর তাদের গ্রোথ নিশ্চিত করলেই কিন্তু ডিলারের নিজের ব্যবসায়ী সবচেয়ে বেশি লাভবান হয়। আজকের এই বিশ্লেষণ একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। যাবার আগে আপনাদের জন্য এই প্রশ্নটা রেখে গেলাম, একটু ভেবে দেখবেন তো, একজন সেলস প্রফেশনাল কি শুধুই একটা কোম্পানির প্যাকেটজাত পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দিচ্ছেন, নাকি তিনি নিজের সততা, নিজের সেরা সার্ভিস এবং স্ট্র্যাটেজিক ভ্যালুটাই মার্কেটে বিক্রি করছেন? এই দৃষ্টিভঙ্গিটা একবার বদলে গেলে মার্কেটের যে কোনো চ্যালেঞ্জই আপনার কাছে নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে। আশা করি আজকের এই আলোচনা আপনাদের পেশাগত জীবনে নতুন করে ভাবতে সাহায্য করবে।